নমস্কার, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের যে সেকেন্ড মক টেস্ট অর্থাৎ জিকে মক টেস্ট 2। এই ভিডিও সিরিজটির মাধ্যমে আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামে যে জেনারেল নলেজের যে মোস্ট ইম্পর্টেন্ট 40টা কোশ্চেন থাকে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। তোমরা প্রত্যেক দিন ঠিক রাত 8টার সময় এই আমাদের যে জিকে মক টেস্ট সিরিজ আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল মক টেস্ট সিরিজটা, সেটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ফলো করতে থাকো। সো লেটস স্টার্ট। তার আগে আমরা আমাদের যে গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে আমরা পুরো সেপ্টেম্বর মাসের যে টোটাল ক্লাস যেগুলো আমাদের হবে ইউটিউব চ্যানেলে, সেগুলো তোমরা একটু দেখে নাও। আমাদের যে প্রত্যেক দিন সকালে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সোম থেকে শুক্র প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় হবে আমাদের জেনারেল স্টাডিজের ক্লাস। এই জেনারেল স্টাডিজের মধ্যে থাকবে সোমবারে হিস্ট্রি, মঙ্গলবার জিওগ্রাফি, বুধবার ইন্ডিয়ান পলিটি এবং বৃহস্পতি শুক্রবার থাকবে মক টেস্ট। এছাড়াও আমাদের প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার ঠিক রাত্রি 8টার সময় আমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর যে মক টেস্ট সিরিজ যেটা আমরা শুরু করেছি, এই মক টেস্ট সিরিজটা কিন্তু প্রত্যেক দিন ঠিক রাত্রি 8টার সময় আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে। সো তোমরা আমাদের ভিডিওগুলি দেখতে থাকো, সেগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো এবং লাইক করতে থাকো। সো লেটস স্টার্ট। আজকের আমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর প্রথম যে কোশ্চেনটা হলো সেটা হলো মাই লাইফ, মাই কান্ট্রি মাই লাইফ, মাই কান্ট্রি মাই লাইফ। এই বইটি বা এই আত্মজীবনীমূলক বইটি কার লেখা? অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, নরেন্দ্র মোদী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? এখন মাই কান্ট্রি মাই লাইফ এটা একটা অটোবায়োগ্রাফি। এই অটোবায়োগ্রাফিটা লিখেছিলেন কিন্তু লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানির এই অটোবায়োগ্রাফিটা লিখেছিলেন লালকৃষ্ণ আদবানি। কে ছিলেন? লালকৃষ্ণ আদবানি ছিলেন ভারতবর্ষের লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ভারতবর্ষের সর্বশেষ ডেপুটি প্রাইম মিনিস্টার হলেন লালকৃষ্ণ আদবানি। তিনি ছিলেন 15তম লোকসভার বিরোধী পার্টির যে অপোজিশন পার্টির লিডার ছিলেন। এবং যে এই যে ডেপুটি প্রাইম মিনিস্টার যে আমাদের যে পদটা আছে ডেপুটি প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও কিন্তু এই ডেপুটি প্রাইম মিনিস্টারের যে ডেজিগনেশন বা পদটা সেটার কোথাও উল্লেখ নেই, কিন্তু তবুও ওই পোস্টটা আমাদের আছে। এবং সেটার যে লাস্ট হয়েছিলেন লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আদবানি। তাহলে এখান থেকে আরেকটা আমাদের কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতবর্ষের প্রথম ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, এবং লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার হলেন লালকৃষ্ণ আদবানি। এবং লালকৃষ্ণ আদবানিরই আত্মজীবনীমূলক একটি বই হলো মাই কান্ট্রি মাই লাইফ। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন হলো সাতবাহনদের সরকারি ভাষা কোনটি? অর্থাৎ সাতবাহন যে ডাইনেস্টি ছিল, সেই সাতবাহন ডাইনেস্টির সরকারি অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাদের কী ছিল? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত, পালি, প্রাকৃত নাকি কোনোটিই নয়? তাহলে সাতবাহন ডাইনেস্টির যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। আমরা যদি সাতবাহন সাম্রাজ্যের একটু হিস্ট্রিটা দেখি তাহলে আমরা দেখে নেব মোটামুটি মৌর্য সাম্রাজ্যটা সমস্ত ভারতবর্ষেই ছড়িয়েছিল। মৌর্য সাম্রাজ্য কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতনের পর নর্থ ইন্ডিয়াতে তাদেরকে সাকসিড করেছিল শুঙ্গ ডাইনেস্টি, কিন্তু সাউথ ইন্ডিয়াতে তাদেরকে সাকসিড করেছিল সাতবাহন ডাইনেস্টি। সাতবাহন ডাইনেস্টি তাদেরকে নর্থ ইন্ডিয়াতে সাকসিড করেছিল। তাহলে মৌর্য বংশের পতনের পর উত্তর ভারতে তৈরি হয়েছিল শুঙ্গ বংশ, এবং দক্ষিণ ভারতে তাদের ধ্বংসাবশেষের উপর তৈরি হয়েছিল সাতবাহন রাজবংশ। এবং এই যে সাতবাহন রাজবংশ, সেই সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক ছিলেন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। এবং সাতবাহনদের ক্যাপিটাল বা তাদের রাজধানী ছিল প্রতিষ্ঠান, যেটাকে মডার্ন পৈঠান বলা হয়। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন হলো এসআই পদ্ধতিতে শক্তির একক কী? শক্তি অর্থাৎ এনার্জি এর এসআই পদ্ধতিতে একক কী? ওয়াট, নিউটন, জুল নাকি নিউটন মিটার? তাহলে শক্তির এসআই পদ্ধতিতে একক কিন্তু জুল অর্থাৎ অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং যদি সিজিএস পদ্ধতিতে এনার্জি বা শক্তির একক চাইতো তাহলে সেটা হতো আর্গ। এবং জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটা অনেক সময় দিয়ে দেয়, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। এই সম্পর্কটা তোমরা কিন্তু মনে রাখবে, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। তাহলে এসআই পদ্ধতিতে শক্তির একক জুল, সিএস পদ্ধতিতে শক্তির একক আর্গ। বাকি এককগুলো যদি আমরা একটু দেখে নিই তাহলে নিউটন কিসের একক? নিউটন হচ্ছে ফোর্স অর্থাৎ বলের একক। বলের এসআই একক হচ্ছে নিউটন, এবং বলের সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে ডাইন। এবং নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটাও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। ক্লিয়ার? এবং ওয়াট যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতার একক অর্থাৎ পাওয়ার। ক্ষমতার একক হচ্ছে ওয়াটকে অনেক সময় কিলো ওয়াট বা কিলো আওয়ারও প্রকাশ করা হয়। ঠিক আছে?
এখন আরেকটা ক্ষমতার একক আছে যেটা হর্স পাওয়ার অর্থাৎ অশ্বশক্তি। হর্স পাওয়ার এবং ওয়াটের মধ্যে কি সম্পর্ক? 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট অর্থাৎ 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান অর্থাৎ 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছিল? মহাকাল পর্বত, মহাদেব পর্বত, আরাবল্লী পর্বত নাকি নীলগিরি পর্বত? যদি আমরা মধ্য ভারতের পর্বতগুলো দেখি তাহলে দেখতে পাবো এই জায়গাটায় ঠিক মহাদেব পর্বত আছে, মহাকাল পর্বত এইখানে, মাঝখানে ঠিক মহাদেব এবং ঠিক এই জায়গায় আছে সাতপুরা। তাহলে এই যে তিনটি পর্বত সাতপুরা, মহাদেব এবং মহাকাল, এদেরকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতেও আমাদের বলতে পারে। তাহলে পশ্চিমে আছে আমাদের সাতপুরা, ঠিক মাঝ বরাবর আছে মহাদেব এবং তার ডান সাইডে অর্থাৎ ইস্টে আছে আমাদের মহাকাল পর্বত। এখন নর্মদা নদী উৎপন্ন হয়েছে এই মহাকাল পর্বত থেকে নর্মদা নদী উৎপন্ন হয়েছে এবং মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা অমরকণ্টক, এই অমরকণ্টক থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এখন মহাকাল পর্বত থেকে টোটাল তিনটে নদীর উৎপত্তি হয়েছে। সেটা কি সেগুলো? একটা ফার্স্ট হচ্ছে নর্মদা নদী, সেকেন্ড হচ্ছে সোন নদী এবং থার্ড হচ্ছে মহানদী। এই তিনটে নদীর উৎপত্তি কিন্তু আমাদের মহাকাল পর্বত থেকে হয়েছে। কিন্তু তাদের মধ্যে যে নর্মদা এবং সোন নদী, এদের যে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে এদের উৎপন্ন হয়েছে, কিন্তু নদীটা অমরকণ্টক থেকে উৎপন্ন হয়নি। এটি মহাকাল পর্বত থেকে উৎপন্ন হয়েছে ঠিকই, কিন্তু এটা তার যে সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে উৎপন্ন হয়নি। তাহলে অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে নর্মদা এবং সোন নদী, এবং মহাকাল পর্বতের যে পশ্চিম দিকের দক্ষিণ দিকের অংশ, সেখান থেকে উৎপন্ন হয়েছে মহানদী। ক্লিয়ার? আমাদের যে পরবর্তী কোশ্চেন সেটা হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা একটু আগেই জানলাম যে এখানে সাতপুরা, এখানে মহাদেব এবং এখানে মহাকাল পর্বত অবস্থিত। এখন যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড় হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? অমরকণ্টক, যেটা আমরা একটু আগেই জানলাম। অমরকণ্টক হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরুশিখর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং যে মহেন্দ্রগিরি, সেটা যে ইস্টার্ন ঘাট ছিল অর্থাৎ যেটা পূর্বঘাট পশ্চিমবাংলার সর্বোচ্চ শৃঙ্গ আগে ছিল, কিন্তু বর্তমানে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া। এখন কিন্তু আর মহেন্দ্রগিরি নেই, এখন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া। এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কালসুবাই। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন, কোন রক্তবাহিকার কপাটিকা থাকে না? খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমরা সবসময় এটা মনে রাখবে যে আমাদের যে রক্তবাহিকা আছে সেগুলো মেনলি হচ্ছে শিরা এবং ধমনী। তাদের মধ্যে যার কপাটিকা থাকে না সেটা হলো শিরার কোনো কপাটিকা থাকে না। ক্লিয়ার? কিন্তু ধমনীর কপাটিকা থাকে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশান 1 শিরা রক্তবাহিকার কোনো কপাটিকা থাকে না। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন হলো সম্প্রতি কোন ব্যাংক iStartup 2.0 প্রোগ্রাম চালু করলো? iStartup 0.2 প্রোগ্রাম চালু করলো কোন ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ICICI ব্যাংক নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? সম্প্রতি iStartup 2.0 প্রোগ্রাম চালু করলো ICICI ব্যাংক। এই ICICI ব্যাংকের ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এবং এই ICICI ব্যাংকটা এস্টাবলিশড হয়েছিল 1955 সালে, এবং যেটা হয়েছিল আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এটা হয়েছিল। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা ছিল 1951 থেকে 1956। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের ICICI ব্যাংক এস্টাবলিশড হয়েছিল, এবং বর্তমানে ICICI ব্যাংকের CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টর হলেন মিস্টার সন্দীপ বক্সি। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন হলো কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবি নাকি ও? এখন যে অ্যান্টিবডি থাকে না হচ্ছে আমাদের এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, অর্থাৎ এবি গ্রুপের রক্তে বোথ অ্যান্টিজেন এ এবং বি থাকলেও এবি গ্রুপের রক্তে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান 3 AB। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন হলো ভারতীয় শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাকি রাজ্যপাল? তাহলে ভারতীয় শাসন ব্যবস্থায় যে প্রকৃত ক্ষমতা তার অধিকারী কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাকি রাজ্যপাল? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে প্রধানমন্ত্রী, কারণ আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নমিনাল হেড কিন্তু প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট বা রাজ্যপাল নমিনাল হেড, কিন্তু রিয়েল যে এক্সিকিউটিভ অর্থাৎ রিয়েল হেড কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। তাহলে এখানে রাষ্ট্রপতি হবে না, মুখ্যমন্ত্রী হবে না, রাজ্যপালও হবে না, তাহলে আমাদের এখানে ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারী কিন্তু প্রধানমন্ত্রী। এবং এখানের মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এগুলো হচ্ছে সেন্ট্রাল এক্সিকিউটিভের অন্তর্গত, এবং যে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এগুলো হচ্ছে স্টেট এক্সিকিউটিভের অন্তর্গত, স্টেট এক্সিকিউটিভ। রাষ্ট্রপতিরকে অনেকটা রাজ্যপালের সাথে তুলনা করা যায় এবং প্রধানমন্ত্রীর ফাংশনগুলো মুখ্যমন্ত্রীর ফাংশনের সাথে তুলনা করা যায়। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন, সম্প্রতি জয়প্রকাশ রেড্ডি মারা গেলেন, তিনি কিসের সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, অভিনয়, নাটক। ইনি হলেন জয়প্রকাশ রেড্ডি। সম্প্রতি তিনি 8ই সেপ্টেম্বর, কিছুদিন আগে তিনি মারা গেলেন। পিকচার দেখেই তোমরা বুঝতে পারছো ইনি কোন মানে জগতের সাথে যুক্ত। অবশ্যই হবে তিনি অভিনয়ের সাথে যুক্ত। তিনি একজন ফেমাস তামিল অ্যাক্টর ছিলেন। এক সেবারকার এক, তিনি অনেক তামিল সিনেমা করেছিলেন এবং অনেক এক পপুলার অ্যাক্টর ছিলেন। তোমরা হয়তো অনেকেই এনার সিনেমা দেখেছো। ইনি কিন্তু সম্প্রতি 8ই সেপ্টেম্বর মারা গেলেন এবং ইনি অভিনয়ের সাথে যুক্ত। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, কুকি উপজাতিদের বাস কোথায় ছিল? কুকি উপজাতি ত্রিপুরা, মণিপুর, রাজস্থান নাকি গুজরাট? কি অ্যান্সার হবে তোমরা বলো? কুকি উপজাতিদের বাস কোথায়? ত্রিপুরাতে নাকি মণিপুরে নাকি রাজস্থানে নাকি গুজরাটে? কুকি উপজাতিদের বাস হলো মণিপুরে। কুকি উপজাতিটা মেনলি মণিপুরের ছিল এবং কুকি নামটার সঙ্গে তোমরা আগের থেকেই হয়তো পরিচিত, কারণ ভারতের ইতিহাস পড়লে তোমরা জানবে সেখানে একটা কুকি রিভোল্ট হয়েছিল। কুকি বিদ্রোহ, কুকি রিভোল্ট কিন্তু একটা হয়েছিল, যেটা তখন কলোনিয়াল গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু কুকিরা একটা সংঘবদ্ধ আন্দোলন করেছিল। সেটা কিন্তু মণিপুরেই হয়েছিল এবং সেখানে এই কুকি জাতির কথাই বলা হয়েছে। তাহলে কুকি রিভোল্ট হয়েছিল মোটামুটি 1917 থেকে 1919 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই কুকি আন্দোলনটা হয়েছিল। সেটা মণিপুরে হয়েছিল এবং কুকি উপজাতিরা কিন্তু মণিপুরে বাস করে। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন, লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? 80 দিন, 230 দিন, 120 দিন, 60 দিন। প্রথমত মনে রাখতে হবে আমাদের যে সমস্ত ব্লাড কর্পাসেল আছে অর্থাৎ রক্তকণিকা আছে তাদের মধ্যে সবথেকে বেশি আয়ু কিন্তু রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ রোহিত রক্তকণিকার। রোহিত রক্তকণিকার আয়ু অ্যাপ্রক্সিমেটলি 120 দিন। 120 দিন পর্যন্ত কিন্তু রোহিত রক্তকণিকা বাঁচতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান 3, 120 দিন। যদি আমরা আরবিসির কথা বলি, এরা হার্ডলি 1 to 3 ডেজ বাঁচে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা 1 to 2 উইকও বাঁচতে পারে। ঠিক আছে? আর যে প্লেটলেট থাকে তারা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু তারা মারা যায়। ক্লিয়ার? তাহলে লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন। পরবর্তী কোশ্চেন, নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি কোনোটিই নয়? এখন নৌকার দাঁড় হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। যদি আমরা লিভারগুলোকে একটু দেখি কোনটা প্রথম শ্রেণীর লিভার, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, তাহলে আমরা জানবো। এক্ষেত্রে মেন 3টে জিনিস আছে। একটা হচ্ছে আলম্ব বিন্দু, একটা হচ্ছে বল অর্থাৎ যেটা হচ্ছে ফোর্স, এবং একটা হচ্ছে আমাদের ভার, ওয়েট। তাহলে যদি আলম্ব বিন্দু ঠিক মাঝখানে অবস্থান করে এবং তার এক পাশে বল কাজ করে এবং এক পাশে ওজন কাজ করে, তাহলে সেই লিভারটাকে আমরা বলবো প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে তাহলে কন্ডিশন কি? আলম্ব বিন্দু ঠিক মাঝে থাকবে, তার এক পাশে ভর এবং এক পাশে বল কাজ করবে, এক পাশে ভর এবং এক পাশে বল কাজ করবে, সেই লিভারটাকে আমরা বলবো সেটাকে আমরা বলছি প্রথম শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণগুলো কী কী? নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, কোদাল, এই সমস্তগুলিই কিন্তু প্রথম শ্রেণীর লিভার, যাদের আলম্ব বিন্দু ঠিক মাঝখানে অবস্থান করে এবং এক পাশে বল এবং এক পাশে ভর কাজ করে। ক্লিয়ার? এরপর যদি আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার দেখি, দ্বিতীয় শ্রেণীর লিভারে কিন্তু আলম্ব বিন্দু এক প্রান্তে অবস্থান করবে, আলম্ব বিন্দু মাঝখানে কাজ করবে ভর, ওয়েট, এবং তার সবথেকে রাইট সাইডে কাজ করবে বল। তাহলে যদি মাঝখানে ওয়েট বা ভর কাজ করে, একদিকে আলম্ব বিন্দু থাকে আর একদিকে বল থাকে, তাহলে সেই লিভারটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। যেমন এক চাকার হাতগাড়ি, ছিপি খোলার যন্ত্র এবং নৌকার দাঁড়, এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভারের অন্তর্গত। ক্লিয়ার? এবং তৃতীয় শ্রেণীর লিভারটা যদি আমরা দেখি, তাহলে তৃতীয় শ্রেণীর লিভারে হচ্ছে আলম্ব বিন্দু ঠিক আবার রাইট সাইডেই থাকবে বা ডান যে কোনো এক প্রান্তে থাকবে, মাঝখানে বল কাজ করবে এবং আরেক প্রান্তে থাকবে ভর কাজ করবে। তাহলে মাঝখানে যদি বল থাকে তাহলে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি কি? মানুষের হাত, চিমটা, মাথা তোলার কেন, মুখের চোয়াল, মাছ ধরার চিপ, এক্ষেত্রে সবগুলোই কিন্তু মাঝখানে বল এবং এক পাশে ভর এবং এক পাশে আলম্ব বিন্দু থাকে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ঠিক মাঝখানে থাকবে আলম্ব বিন্দু, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ঠিক মাঝখানে থাকবে আমাদের ওয়েট মানে ভর, আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে আমাদের থাকবে ঠিক বল। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন, আরএনএতে কোন ক্ষারকীয় এককটি থাকে না? তাহলে আমাদের যে আরএনএ এবং ডিএনএ,
এই দুটো আমাদের ক্ষারকীয় দুটো আমাদের আছে এবং আরএনএ এর মধ্যে 4টা ইউনিট থাকে এবং ডিএনএ এর মধ্যে 4টা ইউনিট থাকে। তাদের মধ্যে অ্যাডিনিন এবং গুয়ানিন, যেটা অ্যাডিনিন এবং গুয়ানিন, এই দুটোর ক্ষেত্রে কিন্তু কমন। এটা বোথ আরএনএতে থাকবে, ডিএনএতেও থাকবে। আরএনএ যে এক্সট্রা দুটো থাকে সেটা হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিল, কিন্তু ডিএনএতে থাকে সাইটোসিন এবং থাইমিন। তাহলে আরএনএতে যে 4টা একক থাকে সেগুলো কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। ডিএনএতে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। তাহলে আরএনএতে কোন ক্ষারকীয় এককটি থাকে না? আরএনএতে ইউরাসিল থাকে, সাইটোসিন থাকে, গুয়ানিন থাকে। তাহলে আরএনএতে থাইমিন থাকে না, থাইমিনটা শুধুমাত্র ডিএনএতে থাকে। আবার যদি বলতো ডিএনএতে কোন ক্ষারকীয় একক থাকে না, সেক্ষেত্রে হয়ে যেত আমাদের অ্যান্সার ইউরাসিল। ক্লিয়ার? আরএনএতে কোন ক্ষারকীয় একক থাকে না, অ্যান্সার হয়ে যাবে আমাদের থাইমিন। কারণ আরএনএতে ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন এই 4টি একক থাকে। আর যদি এখানে কোশ্চেনটা থাকতো ডিএনএতে কোন একক থাকে না, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যেত ইউরাসিল। ডিএনএতে থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন এই 4টি থাকে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, ছৌ কোন রাজ্যের নৃত্য? গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? তোমরা এটা সবাই জানো যে ছৌ আমাদের পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত, বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের এক বিখ্যাত নৃত্য হলো ছৌ নৃত্য। তাহলে আমাদের ছৌ নৃত্য কোন রাজ্যের নৃত্য? সেটা পশ্চিমবঙ্গের নৃত্য। যদি আমরা গুজরাটের কিছু নৃত্য দেখি, তাহলে গুজরাটের নৃত্য হচ্ছে ডান্ডিয়া এবং গরবা, ইম্পর্ট্যান্ট নৃত্য। কেরালার নৃত্য মোহিনীআট্টম এবং কথাকলি, এবং অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি। ঠিক আছে, তোমরা এগুলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের জন্য, যে কোন কোন রাজ্যে কোন কোন নাচ বিখ্যাত। তাহলে ছৌ হচ্ছে পশ্চিমবঙ্গ, গুজরাটের গান্ডিয়া গরবা, কেরালাতে মোহিনীআট্টম এবং কথাকলি, এবং অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নাচের জন্য বিখ্যাত। আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওজোন নাকি নাইট্রোজেন? এখন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়, ওজোন গ্রিন হাউস গ্যাস নয়। ওজোন গ্রিন হাউস গ্যাস, কিন্তু এখানের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানে ওজোনও গ্রিন হাউস গ্যাস একটা। তাহলে অ্যান্সারটা, এটার অপশানগুলো একটু গোলমাল আছে। তাহলে তোমরা গ্রিন হাউস গ্যাসগুলো একটু দেখে নাও। ওয়াটার ভেপার গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্রিন হাউস গ্যাস, ওজোন গ্রিন হাউস গ্যাস, এবং নাইট্রাস অক্সাইড অর্থাৎ নাইট্রোজেনের যে অক্সাইড সেটা গ্রিন হাউস গ্যাস। নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, বা অক্সিজেনও নয়, কিন্তু ওজোন গ্রিন হাউস গ্যাস। ক্লোরোফ্লোর কার্বন এগুলো হচ্ছে মেজর ইম্পর্ট্যান্ট গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন হলো, আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখককে? আনহ্যাপি ইন্ডিয়া একটা ইম্পর্ট্যান্ট বুক, তার লেখককে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, লালা লাজপত রায়, দাদাভাই নৌরোজি নাকি সুভাষচন্দ্র বোস? এখন আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছেন লালা লাজপত রায়, অর্থাৎ লাল বাল পাল যে ট্রায়ো ছিল তাদের মধ্যে একজন ছিলেন লালা লাজপত রায়, তিনি আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছিলেন। এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা বই হলো এ নেশন ইন দ্য মেকিং, এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি লিখেছিলেন। দাদাভাই নৌরোজির একটা বই হলো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা দাদাভাই নৌরোজি লিখেছিলেন। এবং সুভাষচন্দ্র বোসের একটা ইম্পর্ট্যান্ট বই হলো অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। তাহলে এক্ষেত্রে আমরা 4টা বইয়ের নাম জানলাম এবং তাদের লেখক কথা জানলাম। তোমরা কিন্তু এই 4টা বইয়ের নাম এবং তাদের লেখক কী ছিল সেগুলো কিন্তু একটু মেমোরাইজ করে নিও, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা বই কিন্তু ইম্পর্ট্যান্ট। পরবর্তী কোশ্চেন, সর্বপ্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছিলেন? অর্থাৎ কোন ভারতীয় সর্বপ্রথম ইন্ডিয়ান যে সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল সেটাতে সফল হয়েছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, বিবি পান্ডে, সিপি রাধাকৃষ্ণন, নাকি কোনোটাই ঠিক নয়? এখন সর্বপ্রথম যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস এক্সাম হয়েছিল তাতে কিন্তু সর্বপ্রথম যে ভারতীয় পাস করেছিলেন তিনি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, যে ভারতীয় সিভিল সার্ভিস থেকে কোন ব্যক্তিকে বের করে দেওয়া হয়েছিল, কোন ভারতীয়কে ভারতীয় সিভিল সার্ভিস থেকে বের করে দেওয়া হয়েছিল অর্থাৎ বিতাড়িত করা হয়েছিল? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের এস.এন. ব্যানার্জিও একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, কিন্তু তাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন 1876 খ্রিস্টাব্দে। তিনিও কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পাস করেছিলেন, কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল ওই চাকরি থেকে। সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছিলেন। এবং ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিস ছিলেন ফাদার অফ সিভিল সার্ভিস। এবং তিনি 1893 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিসটা ইন্ট্রোডিউস করেছিলেন। 1893 তিনি সিভিল সার্ভিসটা ইন্ট্রোডিউস করেছিলেন এবং তাকে ফাদার অফ সিভিল সার্ভিসও বলা হয়। কিন্তু প্রথম কম্পিটিটিভ এক্সাম সিভিল সার্ভিসের, যেটা ওপেন কম্পিটিটিভ এক্সাম শুরু হয়েছিল, কিন্তু ওপেন কম্পিটিশন যেটা সিভিল সার্ভিস এক্সামে যেটা শুরু হয়েছিল কিন্তু লর্ড ডালহৌসির সময়
এই ওপেন কম্পিটিটিভ এক্সামটা শুরু হয়েছিল 1853 সাল থেকে। ক্লিয়ার। আমাদের পরবর্তী কোশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? অর্থাৎ লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন ইন টার্মস অফ এরিয়া, শিবপুর, লখনৌ, কিউ, লন্ডন নাকি পাডুয়া, ইতালি? এখন যেহেতু সর্ববৃহৎ বলেছে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের কিউ, যেটা লন্ডন, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডে অবস্থিত। এটাই হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ডস লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন ইজ কিউ, লন্ডন। ঠিক আছে, এখানে কিন্তু যদি থাকতো পৃথিবীর সর্বপ্রথম বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত, ফার্স্ট বোটানিক্যাল গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড, সেটা তখন অ্যান্সার হয়ে যেত পাডুয়া, ইতালি, পাডুয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আমাদের কাভার হবে। পৃথিবীর সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন কিউ, লন্ডন, পৃথিবীর সর্বপ্রথম বোটানিক্যাল গার্ডেন পাডুয়া, ইতালি। ক্লিয়ার। আমাদের পরবর্তী কোশ্চেন, সম্রাট অশোকের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? সম্রাট অশোকের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? পাটলিপুত্র, রাজগৃহ, কাশ্মীর নাকি জলন্ধর? সম্রাট অশোকের রাজত্বকালে যে বৌদ্ধ সংহিতাটা হয়েছিল সেটা ছিল তৃতীয় বৌদ্ধ সংহিতা, এবং সেটা অ্যাপ্রক্সিমেট 250 খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল, এবং সেটা হয়েছিল পাটলিপুত্রে। অশোকের যে ক্যাপিটাল ছিল পাটলিপুত্র, অশোকের সময় মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, এবং পাটলিপুত্রতেই এই তৃতীয় বৌদ্ধ সংগীতি সংগঠিত হয়েছিল, এবং তার প্রেসিডেন্ট ছিলেন মঙ্গলীপুত্র তিসাস। মঙ্গলীপুত্র তিসাস ছিলেন তার প্রেসিডেন্ট। তাহলে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল অশোকের রাজত্বকালে 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রতে, এবং তার সভাপতি ছিলেন মঙ্গলীপুত্র তিসাস। পরবর্তী কোশ্চেন, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কোন সংস্থার দ্বারা? অর্থাৎ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, বিশ্ব উন্নয়ন প্রতিবেদক, এটা কে পাবলিশ করে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক নাকি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? তাহলে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টটা আমাদের পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাংক। অর্থাৎ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন আমাদের কিন্তু রিলিজ করে ওয়ার্ল্ড ব্যাংক। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক আর কোন দুটো ইন্ডেক্স রিলিজ করে? ওয়ার্ল্ড ব্যাংক করে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সও ওয়ার্ল্ড ব্যাংক, এবং গ্লোবাল ইকোনমিক্স প্রসপেক্ট সেটাও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করে। এখন যেটা বর্তমানে যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে, সেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 63 ইন্ডিয়ার র্যাঙ্ক, এবং টপ হচ্ছে নিউজিল্যান্ড। এগুলো তোমরা মনে রাখবে যে বর্তমানে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 63, এবং টপ হচ্ছে ইজ অফ ডুইং ইন্ডেক্সে নিউজিল্যান্ড, এবং ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, গ্লোবাল ইকোনমিক্স প্রসপেক্টস এবং ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই তিনটেই কিন্তু পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাংক। ক্লিয়ার। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান দ্বারা সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি, 7টি, 8টি নাকি 9টি? বর্তমানে ভারতীয় সংবিধান দ্বারা সুরক্ষিত মৌলিক অধিকার, অর্থাৎ আমাদের বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে? বর্তমানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আছে সেগুলি 6টি মৌলিক অধিকার আছে। ঠিক আছে, আগে সেটা 7টি ছিল, কিন্তু 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, যেটা হয়েছিল 1978-এ, সেখানে রাইট টু প্রপার্টিটাকে, অর্থাৎ রাইট টু প্রপার্টিটাকে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সেটাকে একটা আইনি অধিকার, অর্থাৎ লিগেল রাইট করে দেওয়া হয়েছিল, লিগেল রাইট, এবং সেটা বর্তমানে আর্টিকেল 300A-তে আছে। ক্লিয়ার। তাহলে আমাদের বর্তমানে কিন্তু 6টি মৌলিক অধিকার আছে ভারতীয় সংবিধান দ্বারা সুরক্ষিত। পরবর্তী কোশ্চেন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, যেটা পাবলিশ করে INSEAD, INACD, অনেক সময় এগুলো কোন ইন্ডেক্স কে পাবলিশ করে সেটা বলে দিতে পারে কর্নেল ইউনিভার্সিটির যে INSEAD, সেটা পাবলিশ করে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। সেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 44, 48, 56 নাকি 64? সেক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 48, 48 ইজ দ্য ইন্ডিয়ার র্যাঙ্ক। টপ 50টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক 48, সো ইট ইজ নট সো মাচ গুড। এবং এটাতে টপ হচ্ছে সুইজারল্যান্ড হচ্ছে গ্লোবাল ইনোভেশনের টপ, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 48। এটা পাবলিশ করে INSEAD, কর্নেল ইউনিভার্সিটির। ক্লিয়ার। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতীয় বায়ুসেনা সম্প্রতি যে অ্যাপটি লঞ্চ করলো সেটি কি? ইন্ডিয়ান এয়ারফোর্স সম্প্রতি একটা অ্যাপ লঞ্চ করেছে, তার নাম কি? ভারত IAF, মাই IAF, গ্লোরি নাকি IAF বিজয়? তাহলে বর্তমানে যে ভারতীয় বায়ুসেনা যে অ্যাপটি লঞ্চ করেছে তার নাম হলো মাই IAF, অর্থাৎ মাই ইন্ডিয়ান এয়ারফোর্স। এই অ্যাপটি কিন্তু সম্প্রতি ভারতের বায়ুসেনা লঞ্চ করেছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন 2, মাই IAF। এবং বর্তমানে যদি আমরা চিফ অফ এয়ার স্টাফ দেখি, অর্থাৎ আমাদের বায়ুসেনার যে প্রধান চিফ অফ এয়ার স্টাফ, তিনি হলেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া। এটাও কিন্তু মনে রাখবে, বর্তমানে ভারতের সেনা চিফ অফ এয়ার স্টাফ হলেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া, এবং যে সম্প্রতি যে অ্যাপটা লঞ্চ করেছে সেটা হলো মাই IAF। ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি
প্রতীক্ষা নামে প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স অর্থাৎ মেরিন অ্যাম্বুলেন্স সার্ভিস কোন রাজ্য চালু করলো? এটা কিছুদিন আগেকার নিউজ, সেপ্টেম্বরেরই নিউজ, যে প্রতীক্ষা নামে একটি প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স চালু করলো কোন রাজ্য? অর্থাৎ সামুদ্রিক অ্যাম্বুলেন্স, মানে বুঝতে পারছো তো কতটা কমপ্লিকেটেড জিনিসটা। তাহলে সেটা চালু করলো কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি কেরালা? তাহলে প্রথম যে সামুদ্রিক অ্যাম্বুলেন্স সেটা চালু করলো কিন্তু আমাদের কেরালা গভর্নমেন্ট, কেরালা রাজ্য সরকার প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো এবং তার নাম হচ্ছে প্রতীক্ষা। এবং সেটা কোথায় থেকে চালু করেছে এবং এটা স্টেশন আছে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম থেকে এটা স্টেশন আছে। এবং বর্তমানে কেরালা রাজ্য সরকারের গভর্নর হলেন আরিফ মোহাম্মদ খান এবং কেরালার চিফ মিনিস্টার হলেন পিনারাই বিজয়ন। ক্লিয়ার? এবং কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। এবং তিরুবনন্তপুরমে এই যে প্রতীক্ষা নামক সামুদ্রিক অ্যাম্বুলেন্সটি সেটা স্টেশন আছে তিরুবনন্তপুরমে। এবং কেরালা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজ্য যে সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। পরবর্তী কোশ্চেন, 2021 সালের ব্রিক্স গেমস অনুষ্ঠিত হবে কোন দেশে? তাহলে 2021 সালের যে ব্রিক্স গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হবে? ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা নাকি চীন? এখন 2021 সালের যে ব্রিক্স গেম অর্থাৎ ব্রিক্স গেম সেটা অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের ভারতবর্ষে, আমাদের ভারতে কিন্তু 2021 সালের ব্রিক্স গেম অনুষ্ঠিত হবে। এবং বর্তমান যেটা 2020-তে ব্রিক্স সম্মেলন যেটা হয়েছে সেটা কিন্তু হয়েছে রাশিয়াতে 2020 ব্রিক্স সম্মেলন। এবং তার আগে হয়েছিল ব্রাজিলে 2019-এ ব্রাজিল, 2020-তে রাশিয়াতে, এবং 2021-এর যে ব্রিক্স গেম সেটা হয়ে যাবে আমাদের ভারতবর্ষে। ক্লিয়ার? এবং যেটা আমরা যদি ব্রিক্সের হেডকোয়ার্টার সেটা হচ্ছে চায়নাতে অবস্থিত, চায়নার সাংঘাইয়ে অবস্থিত ব্রিক্সের হেডকোয়ার্টার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, কোন রশ্মিটি সবথেকে বিপজ্জনক রশ্মি? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নাকি রঞ্জন রশ্মি? এখন আমরা বিপজ্জনক কী সেন্সে বলবো? যে সমস্ত রশ্মির ভেদন ক্ষমতা খুব বেশি সেগুলিই কিন্তু মানব শরীরের পক্ষে বেশি বিপজ্জনক। শুধুমাত্র মানব শরীরের নয়, যে কোনো পার্থিব জিনিস, যে কোনো প্রাকৃতিক শরীর, সেটা জীবজন্তু, মানুষ বা যে কোনো হতে পারে, তাদের ক্ষেত্রে সবথেকে বিপজ্জনক যে সমস্ত রশ্মিগুলির ভেদন ক্ষমতা খুব বেশি। তাহলে নিম্নলিখিত রশ্মিগুলির ভেদন ক্ষমতা যদি আমরা দেখি, আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে কম, বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির থেকে বেশি, এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা বিটা রশ্মির থেকেও বেশি। তাহলে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে গামা রশ্মি, নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে গামা যে রশ্মি তার ভেদন ক্ষমতা সর্বোচ্চ বেশি। তাহলে গামা রশ্মি কিন্তু সবথেকে বেশি বিপজ্জনক রশ্মি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের গামা রশ্মি 3, অপশন 3 গামা রশ্মি। এবং সবথেকে কম বিপজ্জনক রশ্মি হচ্ছে আলফা রশ্মি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, সমতল দর্পণে যে প্রতিবিম্বটি গঠিত হয় সেটি কি প্রতিবিম্ব? সবসময় তোমরা মনে রাখবে সমতল দর্পণ মানে একটা আমাদের আয়না, মিরর। এবং সমতল দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা সর্বদাই কিন্তু অসৎবিম্ব হয়, এবং সেটা সর্বদাই কিন্তু খাড়া হয়, উল্টানো কিন্তু হয় না। তাহলে অসৎবিম্ব এবং খাড়া, তাহলে সেটা আমাদের কোন অপশানে আছে? সেটা আমাদের অপশান 3-তে ম্যাচ করছে, অসৎবিম্ব এবং খাড়া। তাহলে সমতল দর্পণে গঠিত বিম্বটি সর্বদা অসৎবিম্ব এবং খাড়া হয়। ক্লিয়ার? অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন, সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সবচেয়ে শক্তিশালী অর্থাৎ মানে স্ট্রেংথেস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট সেটা কি? সেটা হচ্ছে সিজিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম নাকি পটাশিয়াম? সবথেকে বেশি শক্তিশালী ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কোনটা? সেটা কিন্তু তোমরা মনে রাখবে, সিজিয়াম ইজ দ্য মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে যত যে এলিমেন্ট আছে তাদের মধ্যে সবথেকে ইলেকট্রোপজিটিভ অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌল কিন্তু সিজিয়াম। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? লিথিয়াম কিন্তু নয়, ম্যাগনেসিয়াম নয়, পটাশিয়াম নয়, সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক হলো সিজিয়াম। ক্লিয়ার? আজকের মক টেস্ট 2 যেটা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর যে মক টেস্ট 2 তার সর্বশেষ কোশ্চেনে আমরা হাজির হয়ে গেছি। সর্বশেষ কোশ্চেনটি হলো, নিচের কোনটি সবথেকে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 238, প্লুটোনিয়াম 239, নেপচুনিয়াম 339, থোরিয়াম 236। তাহলে নিম্নলিখিত ইউরেনিয়াম 238, প্লুটোনিয়াম 239, নেপচুনিয়াম 239 এবং থোরিয়াম 239 চারটিই কিন্তু নিউক্লিয় জ্বালানি, অর্থাৎ সবগুলোই কিন্তু নিউক্লিয়ার ফুয়েল, কিন্তু তাদের মধ্যে সবথেকে উপযুক্ত এবং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নিউক্লিয়াস ফুয়েল হলো প্লুটোনিয়াম। এটা তোমরা মনে রাখবে। প্লুটোনিয়াম 239 কিন্তু সবথেকে উপযুক্ত সুইটেবল নিউক্লিয় জ্বালানি, মানে এটা ইউরেনিয়াম 238 বা নেপচুনিয়াম 239 বা থোরিয়াম 236-এর থেকেও সবথেকে বেটার কিন্তু প্লুটোনিয়াম 239। এটা কিন্তু তোমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা যে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির যে মক টেস্ট সিরিজ শুরু করছি সেটার ইম্পর্টেন্ট 30টা কোশ্চেন আলোচনা করা হলাম। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা দেখি তাহলে 30টার
প্রত্যেকটা কোশ্চেন থেকে কিন্তু আমরা আরও 2-3টি করে কোশ্চেন খুঁজে খুঁজে বার করেছি। সুতরাং মোর দেন 60+ কিন্তু কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। এইভাবে প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শুক্র ঠিক রাত্রি 8টার সময় আমরা এভাবেই কিন্তু জিকে সিরিজটাকে কন্টিনিউ করব। আপকামিং এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির যে 40 নাম্বার, যেটা ভাইটাল, খুব ভাইটাল, যারা বিশেষ করে ম্যাথ এবং জিআইএ খুব উইক তাদের জন্য কিন্তু এই 40 নাম্বারটা কিন্তু মোস্ট ম্যাটার করবে আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসিতে। তোমরা তাহলে প্রত্যেক দিন ঠিক রাত্রি 8টায় মঙ্গলবার থেকে শুক্রবার এই 5 দিন কিন্তু এই জিকে সিরিজটা কন্টিনিউ করতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। এবং ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, সিরিজটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে আবার কালকে আরেকটা মক টেস্ট সিরিজ নিয়ে। স্টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ।